সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় প্রত্যাশা পূরণের ম্যাচ। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছে এই মুহূর্তে হাসিবুল হোসেন শান্ত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার, এবং এই প্রান্তে আছেন শফিকুল হীরা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এবং এছাড়াও আমাদের আলোচনায় উপস্থিত থাকবে খন্দকার জামিল উদ্দিন, সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এখনও তিনি এসে পৌঁছাননি, আশা করছি তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। ইতিহাস গড়ার মিশনে রেকর্ড টানা চতুর্থ সিরিজ জিততে লড়ছে টাইগাররা। সাকিব ও মাশরাফির ২০০তম উইকেট শিকার। ঢল নেমেছে ঈদে ঘরমুখো মানুষের। ট্রেন, বাস, লঞ্চে উপচে পড়া ভিড়। কয়েকটি ট্রেন সময় মতো না ছাড়লেও যাত্রীদের চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি। বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। রাজন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ময়না চৌকিদার ৭ দিনের রিমান্ডে। ছেলের ফাঁসি চান ময়নার মা। রাজধানীতে মিলল আরেক কিশোরকে পিটিয়ে হত্যার ভিডিও। এবং দেশের সন্ত্রাস মোকাবেলায় জিরো টলারেন্সের প্রতিশ্রুতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার প্রতিমন্ত্রীদের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। শান্ত ভাই, খেলা তো দেখলাম, চলছে খেলা। এখন যে অবস্থা আছে তাতে আপনার কি মনে হয়? এখন যে অবস্থা আছে তাতে তো অবশ্যই আমরা সিরিজ জিতবো। এটা মানে এরপরে আসলে যে হারবো এভাবে চিন্তা করা যাচ্ছে না আর কি। যে আমি শিওর যে আমাদের টিম সিরিজ জিতছে, জিতবে এই সিরিজ। মানে কেন আপনার মনে হচ্ছে যে রানটাকে কম মনে হচ্ছে, না স্টার্টিংটা খুব ভালো? বাংলাদেশের ব্যাটিং স্টার্টিংটা খুবই ভালো হয়েছে। এখনো উইকেট পড়েনি। 3 রান রেট দরকার মানে এখন চেস করতে। আর আমাদের যে ফিল্ডিং, বোলিং এবং আমি সাইদুল আজকে মুশফিকুর রহিম খুব ভালো কিপিং করেছে সব দিক দিয়ে, এবং ফিল্ডিং সব দিক দিয়ে আসলে স্টার্টিংটা বাংলাদেশের বোলিং স্টার্টিংটা খুব ভালো হয়েছে দেখি কিন্তু আজকে এই অবস্থানে আছে বাংলাদেশ। না, কিন্তু প্রথম ম্যাচটা যেভাবে বাংলাদেশ দল খেলেছে তার সঙ্গে দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচের কোনো জায়গায় মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে টি-20 খেলার পরে একটু প্রেশার ছিল আমার কাছে মনে হয়, বাট খারাপ হতেই পারে। সবসময় যে জিতেই আসবে তা কিন্তু সম্ভব না। সো বাংলাদেশে যে ভালো খেলছে তার প্রমাণ কিন্তু তারা একটা ম্যাচ হেরেও কিন্তু ওয়ানডেতে একটা ম্যাচ হারার পর কিন্তু তারা আবার কামব্যাক করেছে খুব ভালোভাবে, এবং সেটা ধারাবাহিকতা কিন্তু এখনো ধরে রাখছেন তারা। ভাই, একটু বলবেন যে কেন মনে হচ্ছে যে সিরিজ টাইগারদের ঘরে? আমরা প্রত্যাশা সিরিজ জিতার দ্বার প্রান্তে। এই কারণেই বলছি যে আমরা সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং খুব কমফোর্টেবল একটা ভিক্টরি হয়েছে 7 উইকেটে। আজকে ওয়েদার চিটাঙে ছিল ক্লাউডি এবং টসে জিতে আমলাক এবং মাশরাফি দুজনেই কিন্তু ব্যাটিং করতে চেয়েছিলেন। মাশরাফি হয়তো ব্যাটিং করতে চেয়েছিল যে ও ব্যাটিংয়ে ওর দলটা ব্যাটিং অর্ডারটা স্ট্রেংথ একটু বেশি, সে কমফোর্টেবল হয়তো ফিল করে। কিন্তু আমলা ও মনে হয় সেই একই কারণ, কিন্তু উইকেট ছিল ডাবল পেস এবং বল কিন্তু কিছু কিছু বল দেখলাম যে বল উঠছিল। কারণ এটাই হলো যে 3 দিন ধরে উইকেট কিন্তু ঢাকা। চিটাগাঙ্গে বেশ বৃষ্টি হচ্ছিল এবং সেই বৃষ্টির কারণে উইকেট কিন্তু আমার মনে হয় লিটল আন্ডার প্রিপেয়ার্ড, যার কারণে বল বেশ টার্নও করছিল এবং লাফাচ্ছিল। তো সেখানে স্ট্রোক খেলা খুব ডিফিকাল্ট এবং আমাদের বোলাররা লাইনের লেন্থ এত সুন্দর মেনটেন করে যে বোলিং করেছে এটা অসাধারণ। সবচেয়ে বড় কথা হলো মাশরাফির নেতৃত্ব, ও যে বোলিং চেঞ্জগুলি করেছে প্রত্যেকটা চেঞ্জ কিন্তু কার্যকর ভূমিকা রেখেছে এবং সবাই আজকে মনেই হচ্ছিল যে জিতার মন নিয়েই মাঠে নেমেছে। এবং দক্ষিণ আফ্রিকা যখন 4টা উইকেট হারিয়ে যায় 78 রানসে বৃষ্টির আগে 23 ওভারে, তখন ওদের একটা প্রেশার ছিল। আমরা জানতে পেরেছিলাম যদি খেলা হয় 10টা 20 আগ পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে টি-20-র মতো খেলা হবে এবং আমাদের 99 রান করতে হবে, সেটাও বেশ সহজ টার্গেট ছিল। তো খেলা যখন শুরু হয় তখন ওরা 17 ওভার ব্যাটিং পায়,
সেই 17 ওভারে কিন্তু ওরা মোটামুটি একটা ভালো স্কোর দাঁড়াতে পেরেছে 168। তো ওরা মনে করেছিল হয়তো 170 রানস বাংলাদেশ এই উইকেটে করতে পারবে না। ইমরানের ইন্টারভিউ থেকে বোঝা যাচ্ছিল এটা একটা লো স্কোরিং ম্যাচ হবে, 220 কিংবা 240 করলে ম্যাচটা একটা ফাইটিং স্কোর হবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের ব্যাটসম্যানরা খুব স্বাচ্ছন্দ্যে খেলছে, বিশেষ করে সৌম্য সরকার এবং তামিম তো চট্টগ্রামের ছেলে, ওর এই পর্যন্ত সাউথ আফ্রিকার বিরুদ্ধে কোনো স্কোর করতে পারেনি, কোনো স্কোর পায়নি। তো ওর একটা স্কোর প্রাপ্য ছিল, আরও সেটাই করছে এবং ওপেনিং পেয়ার খুবই ভালো ব্যাটিং করছে, 6 রানের উপরে আছে যেখানে আমাদের দরকার 4 রান। সুতরাং আমরা এখন খুবই কমফোর্টেবল পজিশনে আছি, এই ম্যাচ না জিতার আমি কোনো কারণ দেখি না। হ্যাঁ জামিল ভাই, এখন যে অবস্থা আছে, হ্যাঁ, এবং আমাদের কতগুলো জিনিস কিন্তু রেকর্ডের মধ্যে ঢুকে যেতে পারে যদি আজকে ইয়েটা হয়, এবং যদি আজকে ম্যাচ জিতে যায়, মানে ম্যাচটা যদি জিতে যায়, তাহলে মনে করেন যে মানে এর সঙ্গে যদি আপনি তুলনা নাও করেন, হ্যাঁ হয়তো শ্রীলঙ্কা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল 1996-এ, তো 1996-এর আগের শ্রীলঙ্কান টিম আর 96-এর পরের শ্রীলঙ্কান টিমের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে যেভাবে খেলার 10 বছর তাদের আশেপাশে কেউ ভিড়তে পারত না, এমন অবস্থা। ওয়ানডে ম্যাচে তাদের সাথে তাদের ইয়ে ছিল পারফরমেন্সে, কিন্তু এখন আমরা হয়তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছি, কিন্তু তারপর আমাদের খেলার মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জ আসছে, এবং এই রেডিক্যাল চেঞ্জটা হয়তো দেখা যাবে যে আমাদের ক্রিকেটে এইটা একটা বিরাট আকার জুড়ে আমাদের, মানে এই আগের মুহূর্তগুলো থেকে এখনকার মুহূর্তের মধ্যে একটা বিরাট চেঞ্জ আছে। অবশ্যই এটা তো একেবারে দিব্য দৃষ্টিতে সবাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টিমটা টোটালি একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, টোটাল চেঞ্জ, মন মানসিকতা থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছুতে একটা পজিটিভ একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। বাট এই সিরিজটা শুরুর আগে যেটা আমি আপনার এর আগের অনুষ্ঠানেই বলে গিয়েছিলাম যে আমরা ম্যাচ হারতে পারি, কোনো অসুবিধা নেই, সাউথ আফ্রিকার কাছে সঙ্গে আমরা সব ম্যাচ জিতবো এইটা আশা করাটা খুব বোকামি। হ্যাঁ আমরা জিততে পারি, হারতে পারি, যে কোনো দলের কাছে আমরা হারতে পারি, বাট পাকিস্তান ভারতের সঙ্গে আমাদের যে অ্যাটিটিউড ছিল, আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আমাদের যে বলার যে ভাষা ছিল, সেই জিনিসটা আমরা এই সিরিজের শুরুতে কিন্তু আমরা দেখিনি। সেই জায়গাটাতেই কিন্তু আমি বারবার আপত্তি করেছিলাম। জয় পরাজয় আছে, সাউথ আফ্রিকার সঙ্গে হারা আমাদের কাছে কোনো অসম্মানের ব্যাপার না, এটা না আমরা যে স্কটল্যান্ডের সঙ্গে আমরা হারিয়ে গেলাম বা আমরা আফগানিস্তানের সঙ্গে হারিয়ে গেলাম, এখানে কোনো লজ্জার কোনো বিষয় নেই, আমরা সাউথ আফ্রিকার সঙ্গে হারতেই পারি। বরঞ্চ সাউথ আফ্রিকার বাংলাদেশের খেলায় আপনি যদি, হ্যাঁ যদিও আজকের জয়ে আমরা সিরিজ জিতে যাব, বাট কালকেও যদি আপনি একটা বাজি লাগান যে সাউথ আফ্রিকা বাংলাদেশ খেলা হবে, বাজির দর কতখানি কার? 80-20 বাজির দর হবে, খুব বেশি হলে 70-30 হবে, খুব আশাবাদী মানুষ হলে। হ্যাঁ, সুতরাং আমরা ওদের কাছে টানা দ্বিতীয় ম্যাচে আমরা তাদের কাছে হারতে পারি, এইটা ব্যাপার না। কিন্তু এই সিরিজটা শুরুর আগে আমি কেমন জানি আমার প্লেয়ারদের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজটা আমরা দেখিনি, সেই অ্যাটিটিউডটা, সেই কনফিডেন্সটা, যে বিশ্বাসের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমি দেখিনি। আমার আপত্তিটা কিন্তু সেই জায়গাতেই ছিল, এবং আমি কিন্তু আপনার এই পূর্বের অনুষ্ঠানে কিন্তু এই কথাগুলো বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে তারা যদি তাদের আত্মবিশ্বাসটা নিয়ে পরবর্তী ম্যাচ খেলতে নামে, আমি নিশ্চিত তারা বিজয়ীর বেশে মাঠ ছাড়বে। এই কথাটাও আপনাদেরকে আমি বলেছিলাম যে এই আপনার এই অনুষ্ঠানেই আমরা বিজয়ীর হাসি আবার হাসবো ইনশাল্লাহ, এবং এখনো আমাদের সিরিজ জয় করার যথেষ্ট সম্ভাবনা আছে। এই কথাটা কিন্তু আমি বেশ জোর দিয়ে কিন্তু ওই দিন আপনার অনুষ্ঠানে বলেছিলাম। আপনার আমরা শেষে আমরা এটা বলেই শেষ করেছি, এটা বলেই আমরা শেষ করেছিলাম, আমিও ছিলাম। কিন্তু এখন দেখেন, এই যে দ্বিতীয় ওডিআইটার আগে নাসিরের সাংবাদিক সম্মেলন, সে কি বলল? সে আবার আগের কথাগুলো আমরা কিন্তু ফেরত পেলাম যে হ্যাঁ রাবাদা উইকেট নিয়েছে, ভালো বল করছে, বাট এমন কোন বল বলেন না যে আমরা তার বল খেলতেই পারবো না, তামিমের উইকেট ছাড়া বাকি উইকেটগুলো সব আমরা ছড়িয়ে দিয়ে আসছি, এটা কিন্তু নাসিরের বক্তব্য ছিল। তারপরে আপনি দেখেন প্রথম ওডিআইতে হারার পরে মন মানসিকতাটা যেভাবে তাদের একটু নিচের দিকে চলে গেল, ঠিক ওই সময়ে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্টকে। উনি কিন্তু জিনিসটাকে কিন্তু ক্যাপচার করলেন, উনি সবাইকে ডেকে আনলেন, কথা বললেন, বোঝালেন। এই যে অভিভাবক সুলভ একটা অ্যাটিটিউড, যখন সবাই একটু নেগেটিভ ফ্রেম অফ মাইন্ডে চলে যাচ্ছে, উনি যে এটাকে এসে জিনিসটাকে হ্যান্ডেল করলেন, সবার সঙ্গে কথা বললেন,
সবাইকে বোঝালেন, এই যে অভিভাবকত্বের একটা যে ব্যাপার, যে ব্যাপারটা উনি ওই দিন শো করলেন, আমরা পুরো জাতি দেখলাম, দ্যাট হ্যাজ বিন এ টনিক, একটা টনিক হিসেবে কাজ করেছে। প্লেয়াররা বুঝতে পেরেছে যে না, আমাদের উপরে তো আমাদের সবারই আত্মবিশ্বাস আছে, বরঞ্চ আমরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। আমরা কেন ভয় পেয়ে যাচ্ছি? প্রেসিডেন্ট যে এই সাহসটা দিয়েছেন, তারা কিন্তু এটাকে পজিটিভলি নিয়েছে এবং তারা মনে করেছে ইয়েস, আমরা যদি পাকিস্তান ইন্ডিয়াকে যদি আমরা পরাজিত করতে পারি, ওয়াই নট সাউথ আফ্রিকা, কেন আমরা আগের থেকেই বকডাউন হয়ে যাচ্ছি? এই যে তারা আত্মবিশ্বাসটা নিয়ে সেকেন্ড ওডিআইতে খেলতে নামলো, আপনারা সবাই দেখেছেন, দিব্য লোকের মতো স্পষ্ট পরিষ্কার বডি ল্যাঙ্গুয়েজ, মানে অ্যাগ্রেসিভনেস, এভরিথিং ওয়াজ দেয়ার। এবং সাউথ আফ্রিকাকে মনে হলো যে একটা স্কটল্যান্ড, আফগানিস্তান এরকম জাতীয় একটা টিম, যে কোন রকমে আমি মানিজ্যত নিয়ে যেতে পারলেই বাকি, এরকম একটা ব্যাপার। সুতরাং এই যে আত্মবিশ্বাস, এই যে কনফিডেন্স লেভেলটা, এই জিনিসটা বাংলাদেশকে ধরে রাখতে হবে। এবং এর মূলে কি আছে? এর মূলে আছে কিন্তু আবারও সেই নামটি বলতে হয় শ্রদ্ধার সঙ্গে, মাশরাফি বিন মুর্তজা, যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং যে একটা সবাইকে নিয়ে একটা টিমমেট, শুধু সে একজন অধিনায়ক না, সবার সঙ্গেই তার সেই সখ্যতা আছে, সবাইকে নিয়েই সে একটা টিম হিসেবে খেলতে সে পছন্দ করে, সবার কাছ থেকে সে কিছু চায়, সবাই বিপদের সময় সেই তার উপরে ছাতি ধরে। এই যে একটা ব্যাপার অধিনায়কের, এটা কিন্তু টিমকে আরো অনেক বেশি উজ্জীবিত করেছে। এইভাবে যখন আপনি দেখবেন যে আমরা জয়ী হব, এই যে আজকে সাউথ আফ্রিকার মতো দলের সঙ্গে এক ম্যাচ হারার পরে আমরা সিরিজ জয়ের দ্বার প্রান্তে পরপর 2 ম্যাচ, এইটা কিন্তু বাংলাদেশের মেন্টাল বুস্ট আপ, বাংলাদেশের কনফিডেন্সকে অন্তত 10 ধাপ উপরে নিয়ে যাবে, এবং এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই সিরিজ জয়ের পরে পুরো বিশ্ব একটা বার্তা পেয়ে যাবে, ইনক্লুডিং মাইটি অস্ট্রেলিয়া, যে বাংলাদেশকে নিয়ে হেলাফেলা করা যাবে না, ওই দিন শেষ। এই বার্তাটা কিন্তু এই সিরিজের মাধ্যমে বাঙালি সারা বিশ্বকে দিতে কিন্তু সমর্থ হবে। এবং যতদিন আমরা এই জিনিসগুলো কন্টিনিউ করব, এবং তবে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ভালো খেলছি, আমরা জিতছি, আমরা আমাদের কোয়ালিটি 100% আমরা মাঠে দিয়েছি, বাট আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আমি কি হনুরে, এই ভাবটা যদি আমাদের মধ্যে না আসে, বাংলাদেশ, যেটা আপনি বলছিলেন একটু আগেই বলছিলেন যে শ্রীলঙ্কার আশেপাশে 10 বছর তারা কাউরে ভিড়তে দেয় নাই, ঠিক একই রকম ভাবে আমি বলতে চাই, যদি আমরা এই ধারাটা অব্যাহত রাখি, আমরা যদি নিজেদেরকে খুব বেশি বড় না মনে করি, হামবড়া ভাব যদি আমাদের মধ্যে না আসে, ঠিক একই জিনিস আমরা এই টাইগার বাহিনীর মধ্যে দেখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, কিন্তু বোলিং নিয়ে আমি বলতে চাচ্ছি যে ধারাবাহিকভাবে বোলাররা কিন্তু ভালো বল করছে। যেমন আমাদের একটা খুব বাজে, মানে আমাদের পারফরমেন্সের কারণে সবসময় যে বোলাররা কিছু দিতে পারছে না, ব্যাটসম্যান ইন্ডিভিজুয়ালি করছে। যেমন এই সিরিজগুলোর আগে আপনি যদি দেখেন, জিম্বাবুয়ের আগে, মানে গত বছর থেকে যদি দেখেন, সবসময় যেন একটা বলা হচ্ছে যে আমাদের বোলাররা আমাদেরকে কিছু দিতে পারছে না, ব্যাটসম্যানরা ইন্ডিভিজুয়ালি ব্যাট করছে কিন্তু দিতে পারছে না। কিন্তু আপনি যদি দেখেন, ওই গত বছরের জিম্বাবুয়ের সিরিজ থেকে আরম্ভ করে এখনকার সিরিজের আজকের শেষ ম্যাচ পর্যন্ত, এখানে কিন্তু আমাদের বোলাররা রীতিমতো ডমিনেট করছে, এবং বোলাররা ম্যাচটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছে। এর কারণটা কি বলে মনে করছেন? আসলে প্রথমে আমি বলবো যে আমাদের যে বোলিং কোচ হিথ স্ট্রিক, তার অবদান অনেক বেশি। কারণ তার সাথে আমি আসলে খেলেছি, তার সাথে কথাও বলেছি, তার যে চিন্তা ধারণা, তার যে কোচিং অ্যাবিলিটি চমৎকার। সে একটা প্লেয়ারকে কিভাবে, কোন জায়গায় কিভাবে কাজ করাতে হয় সেটা সে ভালো করে জানে, এবং তার যেই কোচিং যে সাপোর্টটা, সেটা আসলে আমাদের যে বলাররা তারা আসলে নিতে পারছে। অনেক সময় দেখা যায় যে অনেক বোলিং কোচ এসেছে, বাট ওদের কাছ থেকে যে কিভাবে নিবে বা ওদেরকে কিভাবে দিবে, সেই জিনিসটা কিন্তু অন্য কোচরা, আমার মনে হয় যে একটু গ্যাপ থাকতো। বাট এখানে জি, এইখানে জায়গাটা একটু গ্যাপ থাকতো আমার কাছে মনে হয়। বাট এখন হিস্ট্রি কিন্তু সে কিন্তু অন্যরকম একটা প্ল্যান নিয়ে চলছে, যেটা আমি যদুর আমার সফর দেখার চোখে, সব পেস বোলারদের বিশেষ করে যেভাবে নিয়ে কাজ করছে, আসলে সামনে আমার মনে হয় উনি যদি থাকে, বাংলাদেশের বোলিং অ্যাটাক আরো বেটার হবে। আর সাথে কিন্তু আমাদের যে সাকিব আল হাসান, তারপরে নাসিরের কথা বিশেষ করে বলবো যে ও কিন্তু এই সিরিজে এসে কিন্তু ভালো একটা সাপোর্ট দিচ্ছে, যার দরুন কিন্তু আজকে একটা ম্যাচিউর, মানে আগে ওকে যখন ইউজ করেছে, মাঝে মাঝে করেছে, এখন কিন্তু সে রেগুলার বলারের মধ্যে ঢুকে গেছে। এর জন্যই বলছি যে ওর এই সাপোর্টটা কিন্তু বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। আপনি দেখেন লাস্ট 3 ম্যাচ যদি বলি ওয়ানডে, আজকে দিন সহ, আজকে উইকেট পায়নি কিন্তু ইকোনমিক রান হয়েছে, বাট সে কিন্তু সুপার একটা সাপোর্ট দিয়ে গেছে বাংলাদেশের জন্য, যার দরুন কিন্তু অন্য দিক দিয়ে বলাররা কিন্তু ব্যাটার বোলিং করে উইকেট নিয়ে গেছে। আর সাথে মুস্তাফিজও কিন্তু একটা আমাদের জন্য বেশ বড় অ্যাচিভমেন্ট। তারপর আমি বলবো যে আমরা হোম সিরিজ জিতেছি, আমাদের আসলে
আমরা ভালো খেলছি, ভালো ব্যাটিং করছি, ভালো বোলিং করছি, সবকিছু যখন আমরা বাইরে যেয়ে যখন আমরা সিরিজগুলি জিতবো তখন কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের মানে ওয়ানডের জন্য যে পরিপক্ত একটা বাংলাদেশ টিম, যে কোনো জায়গায় যে বাংলাদেশ টিম সিরিজ জিততে পারে। তো সেই জায়গাটায় এখন দেখা যাক আমরা বাংলাদেশ টিমরা কি করি। আমার এখন যে পারফরমেন্স হচ্ছে সেটা যদি তারা অব্যাহত রেখে যদি বাইরের সিরিজগুলি জিততে পারে, আসলে তখন বলতে পারবো যে বাংলাদেশ টিম পুরো পরিপূর্ণ একটা টিম হয়েছে। বাট এখন একটু হলেও আপনার মনে হচ্ছে যে সবগুলো হোম সিরিজ এই কারণে। হীরা ভাই আমাকে বলেন সৌম্য সরকার নিয়ে। সৌম্য সরকার এবং এদিকে বোলিং এ টানা দ্বিতীয় 50, বোলিং এ ফার্স্ট বোলিং এ ছিল, এটা তো 50 প্লাস। ফার্স্ট বোলিং এ মুস্তাফিজ, এটা হলো আমাদের দলের একটা আবিষ্কার। খালি শুধু সৌম্য সরকার নয়, এখানে লিটন দাস আছে, এখানে সাব্বির আছে, এখানে তাসকিন আছে, এখানে এখন মুস্তাফিজ এর সাথে যোগ দিয়েছে ইন্ডিয়ান সিরিজ থেকে, এবং রুবেলও কিন্তু খুব ভালো বোলিং করছে, এবং রুবেল 146 প্লাস বোলিং করেছে। ও আমলাকে যেভাবে বোল্ড করেছে সেকেন্ড ওডিআইতে, মানে এটা দেখার মতো এক কথা ছিল। তো আমি জামিল ভাই সূত্র ধরেই বলছি, হঠাৎ আমরা 1:10 একটা কল পাই সিও থেকে যে প্রেসিডেন্ট সাহেব টিমের সাথে দেখা করবেন কালকে খেলা, আপনারা টেকনিক্যাল মেম্বার যারা আছেন তারা কি এত শর্ট নোটিসে দেখা করতে পারবেন? আমরা বললাম যে আমরা চেষ্টা করতে পারি। প্রেসিডেন্ট সাহেব ঠিক 2:20 আসলেন, আমরা 4 জন প্রেজেন্ট ছিলাম 6 জনের মধ্যে। জিজ্ঞাসা করলেন যে আপনারা কি ভাবছেন? তো আমরা বললাম যে না, টিম তো খুবই ভালো খেলছে এবং 2-1টা ম্যাচ এরকম হতেও পারে, কারণ সাউথ আফ্রিকা ইজ এ ভেরি প্রফেশনাল সাইড। প্রথম টি-20 দুইটা আমরা কিন্তু খুব বেশি ভালো খেলতে পারিনি, কারণটা হলো টি-20 ইজ এ ভেরি পাওয়ার গেম, সেখানে আমাদের সাউথ আফ্রিকার মতো দলকে বিট করা ইজ নট ভেরি ইজি। কিন্তু ওডিআইতে আমরা প্রথম ম্যাচটা খারাপ খেলাতে উনি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলেন, এই কারণে উনি দেশের বাইরে ছিলেন, তার আগের দিনই আসছেন উনি, এবং উনি একটু কনফিউজ ছিলেন এই ব্যাপারে যে টস জিতে কেন ব্যাটিং নিল এবং এত কম রান কেন হচ্ছে। কারণ এর আগে তো আমরা 250, 260, 270 দেখে আসছি, হঠাৎ কেন রানটা কম হলো? তখন আমাদের মধ্যে যেমন যে আছে আমাদের কমেন্টেটর, ওয়ার্ল্ড ফেমাস এখন হয়ে গেছে, আতার আলী, সে বলল যে আমি কিন্তু কমেন্ট্রিতে বলেছিলাম টস দেখার পরে যে ফিল্ডিংটা নিলে হয়তো ভালো হতো, কিন্তু মাশরাফিকে আমরা ব্লেম করব না, কারণ ও ব্যাটিং নিলে কমফোর্টেবল ফিল করে, এই কারণে ওর ব্যাটিং লাইন আপটা খুব বড় ছিল। তা আমরা ওনাকে শুধু এইটুকুই বলেছি যে আপনি যান, টিমের সাথে দেখা করেন, এটা কোনো ব্যাপার না, আধা ঘন্টা হয়তো সময় নষ্ট হবে, সেই আধা ঘন্টা ওরা পরে প্র্যাকটিসও করতে পারে আন্ডার ফ্লাইট লাইট, ইটস নো প্রবলেম। আপনি অভিভাবকের মতো যান এবং জাস্ট কথা বলবেন যে তোমরা ভালো খেলে আসতেছো, তোমরা ভালো খেলতে পারবা, সাউথ আফ্রিকা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট হি ডিড, যেটা জামিল সাহেব বললো, ইট অ্যাক্টেড লাইক এ টনিক। এন্ড দেখেন নেক্সট ডে সাউথ আফ্রিকার মতো দল 7 উইকেটে হেরে গেছে আমাদের সাথে। ইট ইজ আনবিলিভেবল। আই মিন আই ক্যানট বিলিভ ইট। আই এম শিওর জামিল এবং শান্ত এটা বিশ্বাস করে, মানে এটা চিন্তার বাইরে। টানা 3টা ম্যাচে কোনো জায়গায় একদম নাই, ফাইট করার ক্ষমতা রাখছে না, তারপরে যখন এসে ওইভাবে উল্টা রিভার্স হয়ে আসে। আজকেও তো আমরা মনে হয় সেই পথেই হাঁটছি। অবশ্যই। আসলে সবচেয়ে বেশি বড় জিনিস হচ্ছে যে এখনো কিন্তু উইকেট হারায়নি। কিন্তু একটা জিনিস এর সাথে বলতে হয়, আমরা কিন্তু ওয়ানডেতে একটা শক্তিশালী দেশ হিসেবে পরিণত হয়েছি হোম সিরিজে, যেটা শান্ত বললো, আমাদের কিন্তু বাইরেও পারফর্ম করতে হবে, এবং আমরা বাইরে কিন্তু পারফর্ম করেছি। ওয়ার্ল্ড কাপে সেটা আমরা দেখিয়েছি ইংল্যান্ডকে বিট করে, এবং নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডে অনেক বড় বড় শক্তিশালী দল খেলতে পারে না, সেখানে আমরা 7 না 8 রানে হেরে গেছি, সেটা আমরা জিততে পারতাম। সুতরাং আমরা ওডিআইতে বেশ পরিণত দল। এখন কিছু হলেও আমাদের টি-20 এবং টেস্ট টিমটা কিভাবে পরিণত করা যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, এবং সেটার জন্য হাই পারফরমেন্স প্রেসিডেন্ট যেটা সেট আপ করেছেন, যেটা জামিল আগের মিটিংও আগের আপনার সাথে যখন অনুষ্ঠানে বলেছিল, আমিও ছিলাম সেটার সঙ্গে, অ্যান্ড হি স্পোক ভেরি হাই অ্যাবাউট হাই পারফরমেন্স, বিকজ ও নিজেও সেটার সাথে জড়িত ছিল। 3-4 বছর ধরে এটা বন্ধ ছিল, এটা আবার ফেরত চলে আসছে। যখন এখন মনে করেন লিটন দাস হয়তো 2টা ম্যাচে রান পাচ্ছে না, কিন্তু
হয়তো টেস্ট ম্যাচে রান করবে, হয়তো নাও করতে পারে। এই প্লেয়ারটিকে কিন্তু আবার আপনাকে নার্চার করতে হবে। যারা যারা বাদ যাচ্ছে, যারা আসছে, এইসব মিলেই কিন্তু আমাদের একটা সংগঠিত হাই পারফরমেন্স চালাতে হবে। এবং যাদেরকে নিয়েছে ওরা খুব হাই প্রোফাইল কোচেস। আমাদের টিম এখন আগাবে এবং সঠিক পথে কিন্তু বিসিবি হাঁটছে। এবং এই প্রেসিডেন্টের সাথে সেদিনই আমাদের প্রথম কথা হয়েছে, এবং আমি মনে করি হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। উনি একটা বিরাট বড় একটা অনুষ্ঠানের সিইও, এবং তার সাথে জামিলও বলতে হয় হি ইজ অলসো ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও অফ এ ভেরি বিগ কোম্পানি। ওরা জানে কিভাবে টিমকে পরিচালিত করতে হয়, একটা উইক সাইডকে কিভাবে স্ট্রং করা যায়, এই জিনিসটা ওনারা বুঝতে পারেন। আচ্ছা জান ভাই, এখন যে সিচুয়েশনটা আছে, এখন এর মধ্যে উইকেট হারায়নি, তো এখন যেটা আছে তাতে উনি যে বললেন যে আমরা জয়ের পথে হাঁটছি, এবং সিরিজ জয় মানে তার মানে হলো যে জিম্বাবুয়েকে আপনি গত বছর ইয়ে করেছেন, এরপর পাকিস্তানকে করেছেন, ভারতকে করেছেন। হ্যাঁ, পাকিস্তানকে করার পর একটা প্রশ্ন উঠেছিল, ওরা ওখান থেকে বলছিল একটা দুর্বল টিম গেছে এই জন্য। হ্যাঁ, ভারত টিম তো পুরো স্ট্রং, পুরোটাই আসছে। এবং ভারত টিমও কিন্তু লাস্ট ম্যাচটা কেন আমরা হেরেছি এখনো আমাদের কাছে পরিষ্কার না। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। এবং কিন্তু ভারত ওয়াজ আউটপ্লেড। হ্যাঁ, এবং দেখেন প্রথম ম্যাচে এখানে টি-20 তো আমরা যেহেতু অভ্যস্ত না, আমাদের এখানে কোনো লিগ হয় না টি-20 ঠিক মতো, কাজে এটাতে আমাদের সমস্যা তো অবশ্যই আছে, যেমন টেস্টে যেমন আছে ঠিক ম্যাচিউর না। ওডিআইতে কিন্তু প্রথম ম্যাচ হারার পরে যেভাবে আজকেও কিন্তু জেকে বসে আছে কি হবে রেজাল্ট এটা দেওয়ার জন্য। তারপর দেখা যাচ্ছে যে যদি আপনি বাংলাদেশের কনটেক্সটে বিচার করেন, 2015 সাল কিন্তু একটা সাংঘাতিক ক্রিকেটের জন্য একটা সাংঘাতিক বছর, যেখান থেকে বাংলাদেশ দল পুরোটাই পুরো টাইগার বাহিনী ঘুরে দাঁড়িয়েছে, এবং যে জায়গা থেকে তারা সামনের দিনগুলোতে মানুষকে আরো বেশি আলো দেখাবে। প্রথমে আমি আপনার এই আগের অনুষ্ঠানেই আমি কিন্তু একেবারে ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেছিলাম যে টেস্ট এবং টি-20 নিয়ে আপনারা অত আশার জাল বুনবেন না। আপনাদের আশার জাল, আমাদের আশার জাল বোনার জায়গা একটাই, সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেট। সুতরাং সেই ক্রিকেটটা এখনো শুরু হয়নি। তখন মাত্র দুটো টি-20 গেছিল এবং একটা ওয়ানডে আমরা হেরেছি। যে একটা ওয়ানডে আমরা হারতেই পারি, আমাদের কিছু সমস্যা হয়তো ছিল, বাট আমি নিশ্চিত করে বলতে পারি যে দে উইল কাম ব্যাক ভেরি স্ট্রংলি। এবং সিরিজ জিতলেও আমি ঠিক এই শব্দটাই বলেছিলাম যে সিরিজ জিতলেও আমি এখানে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সেই কাজটাই আজকে টাইগার বাহিনী করতে বসেছে। এটা খুবই আশা জাগা নিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য। মানে আমি আসলেই মানে এই ব্যাপারগুলো চিন্তা করলে নিজের কাছে অনেক অনেক নিজেকে গর্বিত মনে হয় যে এই ছেলেগুলোর সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। আমরা তখন থেকেই বিশ্বাস করতাম যে আমরা বাঙালিরা যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা পাই, ঠিক সেই গাইডেন্সটা পাই, আমরাও তাদের সঙ্গে সমানে ফাইট করতে সক্ষম। কারণ কি আমাকে সেই বিশ্বাসটা জুগিয়েছিল একটা বিষয়। আপনি খেয়াল করে দেবেন, শান্ত এটা আরো ভালো বলতে পারবে। আপনি দেখবেন এক সময় আমরা যখন মানে সিনিয়র লেভেলে যখন ভালো ক্রিকেট খেলতাম না, আমাদের আন্ডার 19টা কিন্তু অনেককে হারাই টারাই দিত, তখনও কিন্তু দিত। কিন্তু আন্ডার এখন তো দেয়, বাট তখনও কিন্তু তারা আমি দায়িত্ব নেওয়ার পরে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে যতবারই গেছে আমরা কিন্তু আমাদেরকে কিন্তু ওরা টপ ইয়ার এখন আমরা যখন দায়িত্ব নিলাম বাংলাদেশের যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা হলো 2004-এ যখন আমরা দায়িত্বে ছিলাম, অস্ট্রেলিয়াকে পরাজিত করে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই 2004 সালে। কিন্তু তারপরে দেখা যেত যে আমাদের এই প্লেয়ারগুলো কোথায় যেন হারিয়ে গেছে, আর পাওয়া যাচ্ছে না। তখন আমার কাছে মনে হয়েছিল যে এই জায়গাটাতে কাজ করা দরকার। এই ছেলেগুলোকে যদি প্রপারলি উপরের লেভেলে ট্রেনিং করা যায়, তাহলে না পারার কোনো কারণ নাই। যে 19 বছরের ছেলেটা অস্ট্রেলিয়ান 19 বছর ছেলেটাকে হারিয়ে দিচ্ছে, তো সেই 25 বছরের ছেলেটা অস্ট্রেলিয়ার 25 বছরের ছেলেটাকে হারিয়ে দিতে পারবে না কেন? ওয়াই নট? সুতরাং আমাদের যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে, গাইডেন্স থাকে, ইয়েস ক্রিকেট ইজ দ্য গেম, যেখানে আমরা ওই লেভেলে কম্পিট করতে পারবো। এবং আমাদের যুবারা আজকে সেটা সারা বিশ্বের কাছে প্রমাণ করে দেখিয়েছে। সেই জন্যই আমি বলছি যে আমাদের এই যে গত এক বছরে যে জিনিসটা আমাদের কাছে সবচেয়ে আমার কাছে ভালো মনে হয়েছে, যেটার জন্যই বাংলাদেশ আরো অনেক অনেক ম্যাচ জিতবে, সেটা হচ্ছে একসময় না, খুব বেশি দিন আগের কথা না, সেই এক বছর আগেই কথাই বলতে পারেন, বরঞ্চ সাম্প্রতিক সময়ও এরকম একটা ডিসিশনের কারণে আমাদেরকে টি-20-তে ভুগতে হয়েছে যে আমরা স্পিন দিয়ে সবাইকে ঘায়েল করে ফেলবো, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের আছে যে আমাদের স্পিনই মূল শক্তি। কিন্তু সাম্প্রতিক সময় আপনি দেখেন আমাদের মূল শক্তি কিন্তু হয়ে গেছে পেস বোলিং।
এবং পেসাররা আপনি দেখেন লাস্ট ওডিআইতে পেসাররাই কিন্তু 6 উইকেট নিয়ে গেছে, আজকেও কিন্তু পেসাররাই উইকেট নিয়েছে। তার মানে কি রিভার্স হতে চলেছে। আমাদের পেস বোলাররা এখন অনেক বেশি অ্যাকুরেট, অনেক বেশি অ্যাগ্রেসিভ, এবং তারা কিন্তু স্পিনারদেরকে ছাড়িয়ে গেছে। আরেকটা বিষয়, তখন আমাদের যেই মানের স্পিনার ছিল, সাকিবকে বাদ দিলে, সাকিব অলরাউন্ডার, আমি ওকে সবসময় হিসাবের বাইরে রাখি, ওকে বাদ দিলে ওই মানের স্পিনার কিন্তু বর্তমান দলে কিন্তু নাই। যেমন রাজ্জাক, যেমন মোহাম্মদ রফিক, এই মাপের স্পিনার কিন্তু আমাদের এখনো তৈরি হয়নি। হয়তো হবে, তাইজুল, এদের সারাফাত সানি, এদের মধ্যে সম্ভাবনা আছে, হয়তো হবে, বাট এখন পর্যন্ত কিন্তু সেই মাপের স্পিনার আমাদের নাই। যার জন্যই পেসাররা কিন্তু এখন স্পিনারদের উপরে কিন্তু উপরে চলে এসছে এবং তারাই কিন্তু ম্যাচ জেতাচ্ছে। এবং এইটা আসার কারণ এই জন্য যে আপনি যখন অ্যাওয়েতে ম্যাচ জিততে যাবেন তখন কিন্তু এই পেসারদেরকেই আপনাকে ম্যাচ জেতাতে হবে। ওই সমস্ত বাউন্সি পিচে আপনি কিন্তু স্পিনার দিয়ে, হ্যাঁ আপনি ওই যে আবার আগের মতো সম্মানজনকভাবে আপনি হয়তো হারতে পারবেন, কিন্তু ম্যাচ উইন করতে পারবেন না। ম্যাচ উইন করতে হলে আপনার এই ধরনের অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার লাগবে, কারণ অ্যাওয়েতে যখন খেলতে যাবেন তখন আপনার মতো করে পিচ হবে না, তখন কিন্তু বাউন্স পিচ হবে, বাউন্স পিচ হবে। ওদের ব্যাটসম্যানদের যেমন আপনার বোলারদের যেমন 150 গতির বল আপনার খেলতে হবে, তাদেরও আমাদের 40-45 গতির বল খেলতে হবে। সুতরাং এই জায়গাটা আমাকে আশাবাদী করেছে যে আমরা এই জায়গাটায় আস্তে আস্তে করে, যেমন রুবেল ওয়ান অফ দি ফাইনেস্ট বল, যে ডেলিভারিটা আমরা একটু আগে আলাপ করলাম, আমলাকে যে বোল্ড করলো, ওয়ান অফ দি ফাইনেস্ট ডেলিভারি আই হ্যাভ এভার সিন ফ্রম এ ফাস্ট বোলার। তারপর দেখেন আমাদের তাসকিন, যদিও তার ফিটনেস নিয়ে ঝামেলা আছে, তার ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে, কারণ কি এই ইনজুরি থেকে কিন্তু অনেক ফাস্ট বোলাররা কিন্তু হারিয়ে যায়। শান্ত এটা অনেক ভালো বলতে পারবে, সে নিজেও অনেক ভুগেছে। সুতরাং তাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা কিন্তু চালিয়ে যেতে হবে। আমি ঠিক আছে আজকে তাসকিন নাই, আমি ছুড়ে ফেলে দিলাম, আরেকটা ভালো ছেলে তো আসছে, সুতরাং সে তো আমার কাজ চালিয়ে দিচ্ছে, তাসকিনের তো আমার দরকার নাই। নো, এই ছেলেটা 2 দিন পরে ইনজুরি পড়ে যেতে পারে, তখন আমার তাসকিনকে দরকার হতে পারে। আপনার যত বেশি অপশন থাকবে আপনি কিন্তু তত বেশি সলিড একটা টিম করতে পারবেন, কোন কন্ডিশনে কোন বোলারকে নেবেন। এবং সবসময় সারা বছর যেহেতু খেলা হয়, ইনজুরিতে কিন্তু আপনার বোলার করবেই। সুতরাং সেই মানের ব্যাটসম্যান বোলার যদি আপনার সাইড লাইনে না থাকে, তাহলে কিন্তু আপনি সেই অ্যাডভান্টেজ গুলো লুজ করবেন, যে অ্যাডভান্টেজ গুলো আপনি পূর্ণ শক্তির দলে পাচ্ছেন। আসার কথাটা হচ্ছে সেই ধরনের ফাস্ট বোলার খুব বেশি না হলেও 1-2 জন আমাদের এখন সাইড লাইনে আছে, আর ব্যাটসম্যান আমাদের বেশ কয়েকজন এখন কিন্তু এই মানের সাইড লাইনে আছে। এইটাই আমাকে আশা দেখাচ্ছে, এবং এই আশা থেকে আমি মনে করি আমরা যদি আমাদের এই ধারাবাহিকতাটা রক্ষা করি, আর যেটা প্রথমেই বলছিলাম, হামবরা ভাব যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে আমরা আমাদের খেলা নিশ্চিত করেছি, সেখানে বাংলাদেশ কিন্তু একটা বড় চমক হয়ে দেখা দিবে। এই আপনার এই প্রোগ্রামে আমি বললাম, যদি আমি বেঁচে থাকি এবং আপনি আমাকে দাওয়াত করেন, আমি 2017 ওই পরে আমি আবার সেই কথাটা পুনরাবৃত্তি করে যাব ইনশাআল্লাহ। আচ্ছা শান্ত, আমি যেটা বলছি সেটা হলো যে, যেমন আমাদের একটা ইয়া ছিল যে আমাদের স্ট্রাইক বলার নাই। যখন শুরু যখন হয় 2 পাশ থেকে যেটা বল করতে আমরা স্ট্রাইক করতে পারতো না, উইকেট পেত না বলে দেখা যেত যে আমরা রানটা আমাদের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি রান চেজ করতে হতো। কিন্তু এই গত কয়েকটা ইয়াতে ওয়ার্ল্ড কাপের পর থেকে তো এটা ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে কি, নতুন পেস বোলারগুলো সবাই কিন্তু তার পারফর্ম ওয়েল, পাশাপাশি উইকেট টেকার। হ্যাঁ, এই অবস্থায় কি আপনার কাছে মনে হয় না যে পুরো হোল টিমে একটা চেঞ্জ চলে আসছে? অবশ্যই। আপনি দেখেন আমরা কিন্তু আমাদের খেলার সংখ্যা দিনে দিনে বাড়ছে, আমাদের অভিজ্ঞতার সাথে বাড়ছে, আমাদের সাথে আমাদের টেকনোলজি, আপনি ভিডিও ফুটেজ বলেন বা বোলিং অ্যাকশন বলেন বা ভালো একজন কোচ আছে, সবকিছু কিন্তু আমরা আমাদের সাথে অভিজ্ঞতা বাড়ছে। তো অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে কিন্তু আপনি যত ক্রিকেট খেলবেন তত কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে যদি হিসাব করি, আমরা সেই অভিজ্ঞতা থেকে যদি সবকিছু ধরে নেই যে আমরা এই অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা আজকে এত দূরে এসেছি, আরো সামনে কিন্তু আরো যেতে হবে। তো আমার মনে হয় যে আমাদের যারা বলার আছেন বা যারা আসবেন যারা, তাদেরকে নিয়ে আমার মনে হয় একটু বেশি কাজ করা উচিত। কারণ আমরা শুধু রুবেল, তাসকিন, মাশরাফি বা মুস্তাফিজ মাত্র আসছে এরকম কিন্তু আমাদের কিন্তু স্টক জামিলে বলে গেল যে আমাদের বলার কিন্তু রাখতেই হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধু স্পেসিফিক কিছু
কাজ করতে হবে আমাদের। সেটা হলো যে শুধু ব্যাটিং এর জন্য একটা একাডেমি বা শুধু বোলিং এর জন্য পেস বোলিং একাডেমি, এরকম কিছু একাডেমি অবশ্যই বাংলাদেশের আমার মনে হয় দরকার। তাহলে আসলে দেখা যাবে যে জামিল ভাই যে ক্যাম্প হতে পারে। জি জামিল ভাই যে আশাটা যে আমার একটা মেইন বোলার বাদ পড়ে গেছে বা ইনজুরির জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্যাকআপ বোলার যে আছে সেও কিন্তু ফাইটিং এর মধ্যে আছে, সেও কিন্তু চাবে যে ইনজুরিতে পড়ছে সেই তার জায়গাটা যাতে সে আর না নিতে পারে, সেরকম সেও কিন্তু সেরকম ফাইট করবে। তো সেই ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বড় জিনিস, যে প্লেয়াররা আসলে যে কোচ যারা আসছেন তাদের কথা কি তারা ঠিক মতন নিতে পারছেন কিনা, নিতে না পারলে সেটা নিয়ে বিষয় নিয়ে আলাপ করা, সেই সব জিনিস কিন্তু এখন তার মানে বাংলাদেশের প্লেয়াররা যারা আছেন তারা কিন্তু কোচদের কথা নিতে পারছেন এবং সেটা মাঠে অ্যাপ্লাই করতে পারছে। সবচেয়ে বড় জিনিস মাঠে অ্যাপ্লাই কিভাবে করা হচ্ছে। মাঠে অ্যাপ্লাই আজকে দেখেন, যদি আমরা আর্লি, যেটা বারবার বলে আসছিল সবাই যে আমরা কিন্তু আর্লি উইকেট পড়ে যাচ্ছে, আমরা রান বলাররা কিন্তু কম রান দিচ্ছে, এখন পর্যন্ত কিন্তু উইকেট হারানি 131 রান সেই জিনিসটা বাংলাদেশ দলে। হ্যাঁ সেই জিনিসটা দেখেন, যখনই মাঠে আপনি কোচ বা যারা উদ্যত কর্মকর্তা আছেন তারা কিন্তু উইকেট যাতে না পড়ে বা লম্বা ইনিংস একটা খেলা, সেই জিনিস যখনই হয় তখনই কিন্তু বাংলাদেশ ভালো খেলে। আপনি দেখেন ওয়ার্ল্ড কাপে যদি দেখেন ওপেনিং পারে নাই কিন্তু মিডল অর্ডারে বড় রান করে। আমরা যে ম্যাচটা হেরেছি ওয়ান ডে, সেটা কিন্তু দেখবেন আমাদের ওপেনিং জুটিও তেমন একটা রান দিতে পারেনি, পুরো ব্যাটিং স্তম্ভটাই পুরোপুরি একদম হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপে কি হয়েছে যে ওপেনিং মিস করেছে, মিডল অর্ডার সাপোর্ট দিয়ে দিয়েছে, বোলিং পেস বোলার খারাপ করেছে, স্পিনার ভালো, সবাই একজন আরেকজনকে সাপোর্ট দিয়েছে, যার দরুন কিন্তু আজকে এই বাংলাদেশ টিম। সো আমার মনে হয় যে অ্যাপ্লিকেশনটা মাঠে করা উচিত, সেটা যাতে বন্ধ না হয়। কোচ যেটা বলেন, ম্যানেজার যেটা বলেন, সেটা যাতে মাঠে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেই জিনিসটা নিয়ে অবশ্যই মাথায় রাখতে হবে প্লেয়ারদের, যে হ্যাঁ আমাকে এই কাজটা দেওয়া হয়েছে। যেমন আজকে আমার যেটা মনে হচ্ছে তামিম ইকবাল কিন্তু তার ন্যাচারাল খেলা একটু হলেও ইয়া করেছে, স্লো করেছে, দমেছে। ওয়ান এন্ড টুজ এর যে কথাটা, এবং সৌম্য সরকারকে কিন্তু সেও কিন্তু প্রথমে যার দরুন দেখেন আপনি আজকে এখন পর্যন্ত কিন্তু উইকেট পড়েনি, 131 রান চলছে, 0 উইকেট। সো এই জিনিসগুলো যদি আমরা যখন এওয়েতে খেলতে যাব, এই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হবে মাস্ট, বিকজ ওয়ান ডেতে আমার কাছে মনে হয় যে বলারদের সাথে ব্যাটসম্যান মানে উপরের সারি যে ব্যাটসম্যান আছে তারা যদি একটু সাপোর্ট দিতে পারে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ টিমকে হারানোর মতন আমি টিম দেখি না। এখন বর্তমানে যে অবস্থা বাংলাদেশের, ভেরি ডিফিকাল্ট হবে বাংলাদেশকে হারানো। তো এখন আর অবাক হওয়ার কিছু নেই যে অস্ট্রেলিয়া আসবে, ওয়েস্ট ইন্ডিজ মনে হয় ওয়ান ডে তো শুধু অস্ট্রেলিয়া কেন, যে কোনো টিমে এসে আমরা সিরিজ জিততে পারি। এখন অবাক হওয়ার কিছু নেই যে আমরা ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছি, এটা অবাক হওয়ার এখন কি? এখন আর বাংলাদেশ ওই টিম না যে একটা সিরিজ জিতেছে এরপর সিরিজ জিতলো যে অবাক হয়ে গেলাম, সেটা কিন্তু আর বাংলাদেশ দলকে এখন বলা এটা যাবে না। অটোমেটিক্যালি ন্যাচারালি হারবো জিতবো এভাবে চলে যাবে, যেমন অন্যান্য দেশগুলি জিতছে হারছে সিরিজ জিতছে এরকম আসছে। কিন্তু তো বাংলাদেশেও এখন কিন্তু এরকম নর্মাল একটা লেভেলের মধ্যে চলে গেল, যে কোনো সময় আমাদের গ্রাফ দেখা যাবে যে উপরে আছে, আবার মানে একটা ওঠানামার মধ্যে থাকবে, বাট আমরা উইনিং এর চিন্তাটা আমাদের বেশি থাকবে। সো আমাদের উইনিং চিন্তা যদি বেশি থাকে, বাংলাদেশ টিমকে আটকানো ভেরি ডিফিকাল্ট হবে, আমি বলে দিলাম। তো জামিল ভাই বলে গেছে আসলে বাংলাদেশের ছেলে আন্ডার 19 টিমের প্লেয়াররা পারে, কেন 25 প্লেয়াররা পারে না? বিকজ 25 প্লেয়াররা পারতো না, তারা সেই অ্যাপ্লিকেশনটা মাঠে দিত না, বা তাদের মধ্যে একটা অহংকার চলে আসতো না। কিন্তু হাই পারফরমেন্সের যে জিনিসটা আছে এখানে, যেমন মনে 19 পর্যন্ত লেভেলটা এক থাকে বা ইয়ে করছে, একই সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু 19-এর পরে যখন ওরা প্রফেশনাল ইয়েতে চলে যাচ্ছে, আমাদের লোকগুলো প্রফেশনাল ইয়েতে যেতে পারছে না। ওদেরকে যে আমি একটু আগে বলছি, সেই জায়গায় কিন্তু অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, যে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু যত বেশি ক্রিকেট খেলা হয়, সাথে কিন্তু দেখেন আমাদের মুশফিক, সাকিব, রিয়াদ, মাশরাফি, ওরা কিন্তু দেখেন একজনের অনেকগুলি ওয়ান ডে হয়ে গেছে। তারা যে অভিজ্ঞতা জ্ঞান অর্জন করে, সেটা কিন্তু অন্য যারা ইয়াং প্লেয়ার আসছে তারা কিন্তু শেয়ার করছে দেখেই কিন্তু আজকে বাংলাদেশ টিম এত ভালো খেলছে। এবং যারা শেয়ারগুলি নিচ্ছে তারা কিভাবে অ্যাপ্লাই করছে, তারাও কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি সবসময় বজায় রাখতে পারে, তাহলে বাংলাদেশ টিমকে হারানোর মতন কোন টিম আমি দেখি না। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দানেশ ভাই, ক্রিকেট বলা হয় যে মেন্টাল গেম। একটা সময় আমাদের বোলাররা যখন বল করত, তখন তারা যে ব্যাট করছে তাকে বিশাল বড় প্লেয়ার মনে করতো, ওরে কি বল করবো আল্লাহ জানে, তারপরে জামিল ভাই ছক্কা মারে দিবে, ওই সময়কার প্লেয়াররা কিন্তু আরো বেটার। আমার কাছে মনে হয় আগে যে ব্যাটসম্যানরা ছিল তারা কিন্তু আরো বেটার ব্যাটসম্যান ছিল, আমাদের ডি সিলভা, কি জানি করে ফেলবে ওরা, হ্যাঁ ওরে কিভাবে বল করবো এই চিন্তা করতে করতে অস্থির হয়ে যেত। তখন তো খেলতে আবার তারা ব্যাটিংয়ে নামতো, আল্লাহ জানে কি বল আসবে, কত গতিতে বল আসবে, আমি ঠেকাবো নাকি মারবো না কি করবো, এরকম একটা যে ভীতি কাজ করতো। সেই জিনিসগুলো আপনি এখন দেখেন কি সুন্দর যায় বল করে, ব্যাটসম্যানকে কোনো তাদের কোনো খবরই নেই কে ব্যাটিং করতে। তখন তো জানেন ভাই দেখা যেত 2 বছরে 2টা ওয়ানডে খেলতে, এখন আমরা বছরে খেলি। মানসিকতার যে পরিবর্তনটা, এই জিনিসটা কিন্তু অনেক অনেক বেশি এফেক্টিভ
রেজাল্ট আমাদের জন্য এনে দিচ্ছে, এই ছেলেদের মধ্যে এই মানসিকতাটা গ্রো করেছে। এবং এইটার সবচেয়ে অন্যতম লাভের জায়গাটা হচ্ছে ওদের পিছনে এখন যারা আছে 17-19 তারা কিন্তু ওদেরকে দেখছে এবং ওদেরকে ফলো করছে, এবং ওরাও কিন্তু অটোমেটিক্যালি ওই আত্মবিশ্বাসগুলো অর্জন করছে। আমরা ওই লেভেলে যদি খেলতে না পারি তাহলে তো আমাদের টিমে ঢোকা সাউথ মুশকিল। আফ্রিকায় গিয়ে আমাদের যুবারা এখনো 3-2 কিন্তু সিরিজ এগিয়ে আছে। কিন্তু তার মানে এদের ভালো জিনিসটা পরবর্তী প্রজন্মের মধ্যেও কিন্তু আসতেছে, ভিতরে ঢুকে যাচ্ছে। এই জিনিসটাকে আমি পজিটিভলি দেখতে চাই। এইটা যখন ঢুকে যাবে, যখন আপনি মনে করবেন যে আরে তোমার থেকে আমি কম না, তো তোমার হাতে বল আছে, আমার হাতে ব্যাট আছে, আসো, এই যে যখন আপনার এই মানসিকতাটা থাকবে, তখন কিন্তু আপনাকে যেনতেনভাবে হারানো কিন্তু সহজ হবে না। কিন্তু যখনই আপনি চিন্তা করবেন ও বাবা ও তো অনেক বড় টিম, তখনই কিন্তু আপনি নিজেকে ছোট ব্যাকফুটে চলে যাবেন। যে জিনিসটা এই সিরিজেই আমরা মাশরাফিদের মধ্যে এই সিরিজটা শুরুর আগে ভর করেছিল, যেটা ওরা কাটিয়ে উঠেছে এবং খুব ভালোভাবে কাটিয়ে উঠেছে। কারণ ওরাও বুঝতে পেরেছে যে তাই তো আমরা কেন ওদেরকে এরকম ভাবে ভয় পাচ্ছি, বা কেন আমরা মেন্টালি এত বকডাউন হয়ে গেছি। এই যে প্রেসিডেন্ট সাহেব যে কথা বললেন, আরো আই এম শিওর আরো অনেক সিনিয়র প্লেয়াররা কথা বলেছেন, টেকনিক্যাল কমিটির হীরা বাইরা কথা বলেছেন, সবাই যখন গিয়ে সাহসটা দিয়েছে, তখন কিন্তু তারা আত্মোপলব্ধি করেছে যে না তাই তো আমরাও তো ভারত পাকিস্তানকে হারাইতে পারলে দক্ষিণ আফ্রিকা এমন কি আহামরি হয়ে গেল, যে দক্ষিণ আফ্রিকাকে নাকি আপনার ওয়ার্ল্ড কাপে 2-2বার ভারত পরাজিত করেছে, তো তাকে না হারাতে পারার তো কোনো কারণ নাই। এই যে বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল, তারপরে আপনি দেখেন মাঠের পারফরমেন্সও কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনি চিন্তা করতে পারেন যে সাউথ আফ্রিকার মতো দলকে 162 রানে বাংলাদেশ অল আউট করে দিছে, যেখানে নাকি ব্যাটিং করাটা খুব খুব কঠিন একটা কিছু ছিল না, বাংলাদেশ 32-33 ওভারে সেই রান করে ফেলেছে। সুতরাং অবিশ্বাস্য পারফরমেন্স, এবং এটার জন্য পজিটিভ মানসিকতা, নিজের উপরে কনফিডেন্স, এবং আমরা যে কোনো দলকে হারাতে সক্ষম, এই বিশ্বাসটা আমার মনে হয় আমাদের দলের মধ্যে এসছে, এবং এই জন্যই আমরা এই সাফল্যগুলো পাচ্ছি। আমরা অনেক সময় মনে করতাম যে নাসির কিন্তু ফিনিশার, কিন্তু আমি কিন্তু অনেক আগে থেকে বলে আসছিলাম যে রিয়াদ এবং নাসিরকে নেটে কিন্তু আরো বেশি অফ স্পিন বোলিং করাবার চেষ্টা করো তোমরা। আজকে দেখেন নাসির কিন্তু অলমোস্ট অ্যান অলরাউন্ডার হয়ে গেছে, ও উইকেট টেকার হয়ে গেছে, মানে ও রানও দিচ্ছে কম এবং বোলিংও করছে খুব ভালো, এবং ওর কন্ট্রিবিউশন কিন্তু ট্রেমেন্ডাস। ওর নিজের পজিশনটাকে কিন্তু টিমে খুব শক্তিশালী করছে ওর পারফরমেন্স। আর আমরা কিন্তু এইটার জন্য আস্তে আস্তে আপনি বলতে সাব্বির এবং নাসির আস্তে আস্তে অলরাউন্ডারের খাতার মধ্যে ঢুকে যাচ্ছে। এবং এটার জন্য কিন্তু আমরা যত কিছুই আমরা বলি, আমাদের কিন্তু সিলেক্টার্সদেরকে আমাদের কংগ্রেচুলেশন জানাতেই হয়। দে ওয়ার্কড ভেরি হার্ড। ওদের মধ্যে চিন্তা ভাবনা ছিল যে এই নতুন প্লেয়ারগুলি কিন্তু ভালো করবে, সেই কারণেই কিন্তু ওদেরকে ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়েছিল, এবং দে পারফর্ম এন্ড দে প্রুভ দেমসেলভস যে না, আমরা ঠিকই চিন্তা করেছিলাম, সামনের কথা চিন্তা করেই আমরা এদেরকে নিয়ে আসছিলাম। এদের মধ্যে টেকনিক্যালিটিস আছে, দে আর প্রসপেক্টিভ ফিউচার প্লেয়ার্স, এবং ওরা কিন্তু সেটা প্রুভ করেছে। এবং তার জন্যই কিন্তু আমাদের টিম এখন, আগে আমাদের সাকিব কিংবা তামিমকে নিয়ে আমরা মনে করতাম উইনার, এককালে ছিল আশরাফুল। এখন আমাদের যে কে উইনার আমরা নিজেরাও জানি না। আগের ম্যাচে কিন্তু সাকিবকে ব্যাটিং করতে হয়নি, ও 3 বলের জন্য ব্যাটিং করতে গিয়েছে, তার আগে কিন্তু ম্যাচ সমসরকার শেষ করে দিয়েছে। এবং সমসরকার, লিটন, তাসকিন, মুস্তাফিজ, তারপরে তারপরে এখন নিউ অলরাউন্ডার টুবি, নাসির, ওরা মানে দে আর প্লেইং ভেরি ওয়েল, মানে ওরা খুব আনন্দের সহিত ভালো খেলছে। মাহমুদুল্লাহ কিন্তু খুব চমৎকার ভাবে ব্যাক করছে, যেটা ওয়ার্ল্ড কাপে তার যে ইনজুরি যে আসার পরে কিন্তু সমস্যাটা ছিল, ওটা কিন্তু একদম পুরোপুরি দেখেন আপনি, রিয়াদ কিন্তু 50 মেরে দিয়েছে। যে ওডিআই টিম কিন্তু তখনই ভালো করে যখন অলরাউন্ডার টিমে বেশি থাকে। দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি থাকলে কিন্তু অনেক ভালো করে। আপনি দেখেন সাউথ আফ্রিকা পরের দিকে যারা ব্যাট করে এরা কিন্তু সব পিওরলি বোলার, যার জন্য ওদের 5 উইকেট 6 উইকেট চলে যাওয়ার পরে বাকিগুলো কিন্তু খুব কুইক চলে যায় কিন্তু, আর কিন্তু ওরা যে এটাকে লম্বা করবে সেটার কিন্তু প্লেয়ার নাই। সুতরাং ওয়ান ডেতে যত বেশি অলরাউন্ডার আপনার দলে থাকবে তত বেশি সুবিধা, এবং তত বেশি আপনি ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছাতে পারবেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদ যে 50 করেছে, এটা আমি একটু বলেছেন যে অভিজ্ঞতার একটা যে দাম, সেটা কিন্তু তা
হ্যাঁ, সে প্রমাণ করে একটু- দিয়েছে যে একটু ইয়ে করেছে, বোর্ড সেই করে জায়গায় খেলার চেষ্টা তাকে করছে, কিভাবে যেহেতু খেলা উচিত। এর আগে কয়েকটা ম্যাচ সে খেলেনি। একটা ম্যাচ এসে হ্যাঁ। প্রথম ওয়ানডেতে সেকেন্ড হ্যাঁ। আমাদের দেশের সেকেন্ড ওয়ানডে, ওর ফার্স্ট ওয়ানডে ছিল ইঞ্জুরির পর থেকে ফার্স্ট বলে আউট হয়ে গেছে, বাট ফার্স্ট বলে আউট হতেই পারে। বাট তারপরে এই যে খেলা, যে একটা মানে অভিজ্ঞতার যে ধাজ, যেটা দেখলে বোঝা যায় যে একটা ব্যাটসম্যান যে কিভাবে খেলা উচিত, ওই জায়গায় যে একজন সিনিয়র প্লেয়ার যে দরকার, সেটা কিন্তু মোহাম্মদুল্লাহ রিয়াদ বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ, সিনিয়র প্লেয়ারদের অবশ্যই টিমে দরকার। অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা হলো উই হ্যাভ গট এ ভেরি গুড ক্যাপ্টেন। আমার মনে হয়, আমার দেখা মতো তামিমেরও হাফ সেঞ্চুরি হয়ে গেছে। আমার মতো ও Congratulations. সবচেয়ে ভালো ওডিআই ক্যাপ্টেন বাংলাদেশের, প্রবাবলি দ্য বেস্ট ওডিআই ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। তবে এখন যেটা আমাদেরকে করতে হবে, আমরা ওয়ানডেতে আমরা যথেষ্ট ভালো খেলছি, প্রতিষ্ঠিত শক্তি, বাট আমরা কিন্তু পূর্ণাঙ্গ সদস্য দেশ। আমাদের কিন্তু টেস্ট ম্যাচটাও ভালো খেলা দরকার। সেজন্য নির্বাচকদের এবং বোর্ডের দরকার। এখন কিছু কিছু প্লেয়ার আছে যারা একটু বয়স হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু ভালো রান করছে, তাদেরকে টেস্টের জন্য উপযোগী করে গড়ে তোলা, যাদেরকে ওয়ানডেতে আমি কনসিডারই করব না, কিন্তু টেস্টের জন্য আমি তাদেরকে এই জিনিসটা আসলে খুব দরকার। মানে এবং আমি মানে নাম বলবো না, আমি নাম বলবো না, এরকম কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় কিন্তু 200 রান আমাদের করেছে। জাতীয় লিগে বেশ ভালো রান করেছে। আমি মনে করি তাদেরকে যদি গ্রুম করা যায়, তাহলে আমরা কিন্তু চমৎকার একটা টেস্ট অভিজ্ঞতার অবশ্যই দাম আছে, কারণ অভিজ্ঞতা হচ্ছে টেস্ট ম্যাচে কিন্তু আপনার সিনিয়র প্লেয়ারদের প্রয়োজন। টেস্ট ম্যাচে 5 দিন খেলতে হবে, এখানে দরকার। অধৈর্য প্লেয়ার হলে হবে না, তাকে অনেক ধৈর্য থাকতে হবে। সেক্ষেত্রে যারা একটু ম্যাচিউর, সিনিয়র, এরকম কিছু প্লেয়ার যদি আমরা গ্রুম করতে পারি, বেশ কিছু প্লেয়ার আছে সবাই জানে, আমি নামগুলো বলবো না, এরকম জাতীয় লিগে তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে, BSL তাদেরকে করেছে। নিয়ে যদি গ্রুমিং সেশন করা যায়, যে আমরা শুধু তাদেরকে টেস্টের জন্য গ্রুম করব, আমার মনে হয় বাংলাদেশ আগামী 1-1.5 বছরের মধ্যে টেস্টেও ভালো হচ্ছে। একটা ভালো শক্তি হিসেবে No দাঁড়িয়ে doubt. যাবে। টেস্ট No ম্যাচ মানেই হলো ব্যাটসম্যান যখন ব্যাটিং করবে, যত বেশি বল ছাড়বে বোলার তত কিন্তু টায়ার্ড হচ্ছে ওপোনেন্ট বোলার। যেমন একটা নাম আমি বলার লোভ সামলাতে পারছি না, যেমন নাইম ইসলাম। টেস্টের জন্য টেস্টের জন্য কিন্তু ফ্যান্টাস্টিক প্লেয়ার। মুমিনুল হক, হ্যাঁ, মমিনুল হক, ওটা তো সবাই জানে। তো এরকম সিনিয়র জুনিয়র মিলে কিছু প্লেয়ার আসলে গ্রুম করতে হবে ফর টেস্ট ম্যাচ ক্রিকেট। তাদেরকে আমরা ওয়ানডে টি-20তে বিবেচনাই করবো না। সাথে- সে টেস্ট ম্যাচে ডাবল 100 মারলো, আমি তাকে ওয়ানডেতে নিব না। এরকম কিছু প্লেয়ার আমার টেস্ট ম্যাচে তৈরি করতে হবে, এবং যদি আমরা সেটা করতে পারি, আমার মনে হয় ওয়ানডের মতো টেস্ট আঙ্গিনাতেও বাংলাদেশ সাফল্য সাথে কিন্তু আপনার দেখাতে ঘরোয়া পারবে। ক্রিকেটেও কিন্তু একটু আমাদের সময় উপর শেষ হয়ে আসছে, এবং আমরা যতক্ষণ পর্যন্ত স্কোর যেটা জেনেছি, তারপরে 144 কোনো উইকেট না হারিয়ে আছি। আশা করি আমরা 82 উপরে, 10 উইকেটে হারিয়ে যদি দেই, আছে এবং 82 রান it নিয়ে will be আছে a হলো। tremendous আমরা- achievement. It will be a tremendous হ্যাঁ, achievement এটা for the whole world to see. ষোলকলাপূর্ণ হবে এবং আমাদের। আমাদের, আমাদের হ্যাঁ, মানে 10 উইকেটে যে- হারালে আমাদের ঈদটা খুব ভালো হবে, চমৎকার একটা ঈদ এবং আমরা এটা উদযাপন আমাদের জন্য করতে সবচেয়ে পারবো। বড়, দেশবাসী এবারে ঈদের সবচেয়ে বড় বড় দেশবাসীর উপহার। কাছে সবচেয়ে বড় উপহারটা হচ্ছে এই যে যদি আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতছি, পাকিস্তানের বিরুদ্ধে জিতেছি, এবং খুব ভারতের বিরুদ্ধে confidently এবং জিতেছি। একটা জিনিস ছিল যে না, আমাদের উপমহাদেশের দলকে আমরা হারিয়েছি, বাট সাউথ আফ্রিকা এখানে আসছে এবং তাদেরকেও আমরা এই পথে রাখছি। কাজে এখন আপনি বলতে পারবেন না যে না, ওরা খালি স্পিন নিয়ে খেলতো বা এটা করতো, কাউকেই এইভাবে হয়তো সব মূল্যায়ন ডিপার্টমেন্টে করা আমরা এখন যাবে ভালো। না। হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন টু টাইগার্স। তারা এইভাবে আমাদেরকে আনন্দের জোয়ারে আগামীতে আরো ভাসিয়ে We রাখবে। feel so proud of তাদের them. সুস্বাস্থ্য কামনা করি, তাদেরকে আল্লাহ পাক আরো অনেক শক্তি দিক, আরো অনেক ভালো খেলুক তারা, আমাদেরকে আরো অনেক দেশকে আরো গর্বিত নাম করুক। এই রমজান মাসে পবিত্র শবে কদর মাত্র গত হয়েছে, এর মধ্যে আল্লাহর পাকের কাছে এই দোয়াটাই শুধু চাইবো, আমাদের এই খেলোয়াড়রা সুস্থ থাকুক, সুন্দর থাকুক, আগামীতে আরো দেশের অনেক জন্য আরো বড় কিছু বড় দিক। জয় আমাদেরকে এনে দিক, এই দেশকে সারা বিশ্বে একটা গর্বিত জাতি হিসেবে হ্যাঁ, পরিচিত আমাদের করুক। সবাই শেষ তাছাড়া হয়েছে, আপনাদের- আরেকটা কংগ্রেচুলেশন জানাতে চাই, সাকিব এবং মাশরাফি দুজনে কিন্তু 200 200 উইকেট উইকেট নিয়েছে। 200 It's a great achievement. এবং একই দিনে হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ শোনা, এবং আশা করি আমাদের এই দোয়াটা পূর্ণ হবে এবং ইনশাআল্লাহ। আমরা গ্রেট বোনাস নিয়েই এই ঈদটা পালন করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।